আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পদার্থের গাঠনিক ধর্ম স্ট্রাকচারাল প্রপার্টিস অব ম্যাটার এই বিষয়ে সম্বন্ধে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা এই বিষয়টা আলোচনা করছিলাম, একটা ক্লাস হয়ে গেছে। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব পূর্ব পাঠের পুনরালোচনা, পয়সনের অনুপাত এবং গাণিতিক সমস্যা ও সৃজনশীল প্রশ্ন সম্পর্কে। বিগত ক্লাসে যারা ছিল তারা অবশ্যই বেশি ভালো বুঝতে পারবা, আর যারা ছিল না তারা বিগত ক্লাসটা দেখে নিতে পারো, অথবা আজকের ক্লাসটা যদি দেখো তাও কিছুটা কাজে আসবে, কারণ আমরা পূর্বের ক্লাসটা আবার একটু রিভিউ করব। তো আমি তোমাদেরকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। মোহাম্মদ তারেক। তো আমাদের ক্যান্টনমেন্ট কলেজ যশোরের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শুরু করা যাক আমাদের ক্লাস। তোমরা আজকে আমরা পয়সনের অনুপাত এবং গাণিতিক সমস্যা ও সৃজনশীল এ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আর আজকের ক্লাসটাতে যখন তোমরা ক্লাসটা দেখবা অবশ্যই সাথে ক্যালকুলেটর মেশিন এবং খাতা এবং বই অবশ্যই সাথে রাখবা। প্রিয় শিক্ষার্থী, গতদিনে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি তার মধ্যে প্রথমে যে জিনিসটা ছিল যে আন্তঃআণবিক বলের সাহায্যে স্থিতিস্থাপকতার ব্যাখ্যা। এই জিনিসটা আমরা এইভাবে ব্যাখ্যা করছিলাম যে পদার্থের অণুগুলো পরস্পর থেকে যদি দূরে সরানো যায় তাহলে এদের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হয়, আবার পদার্থের অণুগুলোকে যদি তাদের সুস্থিত অবস্থা থেকে কাছে নিয়ে আসা যায় তাহলে এদের মধ্যে একটা বিকর্ষণ বল সৃষ্টি হয়। এই বল আমরা যদি যেই বলের কারণে অণুগুলোকে প্রসারিত করি সুস্থিত অবস্থা থেকে, অথবা সংকুচিত করি সুস্থিত অবস্থা থেকে কাছে নিয়ে আসি, এই বলটাকে যদি অপসারণ করি তাহলে পদার্থটা সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের কারণে সে আগের অবস্থায় ফিরে আসতে চায়। এটাই হলো পদার্থের স্থিতিস্থাপকতা, এটা একটা বিশেষ ধর্ম। এরপরে আমরা গত ক্লাসে স্থিতিস্থাপকতা সম্পর্কিত কিছু রাশি নিয়ে আলোচনা করছিলাম। এইখানে আমরা স্থিতিস্থাপকতা কি এই বিষয়টা ক্লিয়ারলি আলোচনা করছি যে স্থিতিস্থাপকতা হলো যে পদার্থের একটা বিশেষ ধর্ম। এটা কেমন ধর্ম? যে ধর্মের কারণে কোনো পদার্থকে যদি বিকৃত করা হয় তাহলে বল প্রয়োগে বিকৃত করা হয়, আর বল অপসারণ করলে পদার্থ যে ধর্মের কারণে তার বিকৃত অবস্থা থেকে পূর্বের আগের অবস্থায় ফিরে আসতে চায় সেটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। এছাড়াও স্থিতিস্থাপকতা সম্পর্কিত আরো আমরা পড়ছি স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা হলো এমন একটা লিমিট যে যত বিকৃত অবস্থাটা যত দূর পর্যন্ত করা যায় সেই বিকৃত অবস্থা থেকে যদি আবার বল অপসারণ করে নিই তাহলে আগের অবস্থায় ফিরে আসবে, আর এই সীমানার অতিক্রম করলে বস্তুটা আগের অবস্থায় ফিরে আসবে না। এরকম একটা সীমান্ত মান, এটা হলো স্থিতিস্থাপক সীমা। এটা যা যেই বলের সাহায্যে বিকৃত করা হয় সেটা সেই বলটাই হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে বল। এই জিনিসটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। এরপরে বিকৃতি সম্পর্কে আলোচনা করছি। এরপরে গত ক্লাসে আমরা পীড়ন সম্বন্ধে আলোচনা করছি, হুকের সূত্র সম্পর্কে আলোচনা করছি। এই জিনিসগুলো তোমরা বই দেখলে আরো সুন্দর বুঝতে পারবা। এছাড়াও শেষের দিকে আমরা আলোচনা করছিলাম স্থিতিস্থাপক বিভব শক্তি সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সেগুলো একটু একটু করে দেখি যে আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা বুঝলাম। এখন বিকৃতি সম্বন্ধে আমরা দেখি যে বিকৃতি হলো যে বস্তুর একক মাত্রার পরিবর্তন। এটা আমরা তিন ধরনের বিকৃতি আলোচনা করছিলাম। একটা হলো দৈর্ঘ্য বিকৃতি, একটা হলো আয়তন বিকৃতি, সংক্ষেপে আমরা আলোচনা করতেছি যেহেতু আগেও এটা আলোচনা হয়েছে। আর একটা হলো ক্লিন্তন বা আকার বিকৃতি বা মোচড় বিকৃতি। এটাকে আমরা ট্যান থিটা দ্বারা প্রকাশ করতে পারি, অথবা এক্স বাই
ইকুয়াল টু লিখতে পারি এক্স বাই ডি লিখতে পারি। অর্থাৎ একটা বস্তু তার আগের দৈর্ঘ্য এটা হলো এল, এই দৈর্ঘ্য থেকে এটাকে বস্তুটাকে বৃদ্ধি করা হয়েছে, এটা হলো ছোট এল। তাহলে আমরা বিকৃতি বলতেছি যে কোনো একক মাত্রায় বস্তুর দৈর্ঘ্যের যে পরিবর্তন সেটা হলো দৈর্ঘ্য বিকৃতি। এটুকু হলো পরিবর্তিত দৈর্ঘ্য, এটা হলো আদি দৈর্ঘ্য। একইভাবে বস্তুর একক মাত্রায় আয়তনের যে পরিবর্তন, এটা হলো পূর্বের আয়তন, এটা হলো পরিবর্তিত আয়তন। একইভাবে আকার বিকৃতিটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে মোচড় বা কৃন্তন বিকৃতি, এটা একটা বস্তুর আকার। এই বস্তুটাকে আমরা যদি এখানে বল প্রয়োগ করি তাহলে বস্তুটা তার কৌণিক বিবর্তন হলো থিটা কোণ। অর্থাৎ এই বিন্দুটা এ হলে এই বিন্দুটা এখানে সরে আসলো, তাহলে এই বিন্দুটা যদি আমরা বি বলি তাহলে বি বিন্দুটা এখানে সরে আসলো, বি প্রাইম হয়ে গেল। তাহলে এই যে এটাকে আমরা যদি এম বলি, এটাকে যদি এন বলি, তাহলে এ এম এ বি এন, এই বস্তুটার এখন আকার হয়ে গেল রম্বস আকৃতি, এম এ প্রাইম বি প্রাইম এন। তার কৌণিক সরণ হলো থিটা। এখানে এই কৌণিক সরণটা আমরা দেখতেছি যে এখানে এই ট্যান থিটাটা ক্ষুদ্র কোণে সরণ হয়। যদি বেশি মানে সরণ হয় তাহলে তার আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। এই ট্যান থিটা ক্ষুদ্র হলে এটাকে আমরা থিটা বলতে পারি। থিটা ইকুয়াল টু আমরা থিটা সমান যদি এটুকু যদি এক্স, তার অপসারণ আগের বিন্দু থেকে যে বিন্দুতে গেল এটুকু যদি এক্স বলি, আর এখান থেকে এটার দূরত্ব যদি আমরা ডি বলি, এই জন্য আমরা লিখছি লম্ব ডিভাইডেড বাই ভূমি, এটুকু যদি থিটা হয়, লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। এখানে থিটা সমান আমরা এই জন্য আমরা এটাও লিখতে পারি এক্স ডিভাইডেড বাই ডি। অর্থাৎ থিটাটা হলো বিবর্তন কোণ, অর্থাৎ এক্স বাই ডি এটা হলো কি আকার বিকৃতির মান। যেমন এটা হলো আয়তন বিকৃতির মান, এটা হলো দৈর্ঘ্য বিকৃতির মান। আমাদের যদি দৈর্ঘ্য আমরা এরপরে অঙ্ক গাণিতিক সমস্যায় তখন আমরা এই মানগুলো বের করতে পারবো। তাহলে বিকৃতি জিনিসটা বুঝলাম। এখন এই বিকৃতি করার জন্য অবশ্যই বল প্রয়োগ করতে হয়। একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করতে হয় সেটাকে পীড়ন বলা হয়। দৈর্ঘ্যের বিকৃতি যে পীড়ন ঘটায় সেটাকে দৈর্ঘ্য পীড়ন বলা হয়। অর্থাৎ একটা এই দৈর্ঘ্যের বস্তু আছে, এটার ক্ষেত্রফল এ, এই একক ক্ষেত্রফলের উপর যে আমরা বল প্রয়োগ করলাম সেটা হলো দৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য পীড়ন ঘটানোর জন্য যে বল, এটার নাম হলো দৈর্ঘ্য পীড়ন। একইভাবে পীড়নকে এফ বাই এ দ্বারা প্রকাশ করা হয়। গত ক্লাসে আমরা আলোচনা করছি। আয়তন পীড়ন করছি, আয়তন পীড়ন কিভাবে লিখবো, এফ বাই এ, একটা একক ক্ষেত্রফলের আয়তনের বস্তু যার ক্ষেত্রফল এ, তার উপর যে বল প্রয়োগ করা হয়। একইভাবে আকার পীড়নকেও এভাবে লেখা হবে এফ বাই এ, অর্থাৎ সব পীড়নই এফ বাই এ। এখন আমরা যখন হুকের সূত্রটা পড়ছি, হুকের সূত্র আমরা পড়ছিলাম যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে এই দৈর্ঘ্য পীড়ন আর এটা হলো দৈর্ঘ্য পীড়ন, এটা হলো দৈর্ঘ্য বিকৃতি। হুক বলছে এই পীড়ন আর এই বিকৃতি সমানুপাতিক। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ বাই এ সমানুপাতিক এল বাই এল। একইভাবে আমরা আয়তনের ক্ষেত্রে এইভাবে লিখতে পারি এফ বাই এ, অর্থাৎ পীড়ন বিকৃতির সমানুপাতিক। এখন এই বিকৃতিটা যদি আয়তন বিকৃতি হয় তাহলে এভাবে লিখবো পীড়ন বিকৃতি সমানুপাতিক। হুক বলছে পীড়ন বিকৃতি সমানুপাতিক, তাহলে এটাকে আমরা থিটা লিখতে পারি অথবা এক্স বাই ডি লিখতে পারি। তাহলে দেখো আমরা এই জিনিসগুলো বুঝলাম। এখন বিভিন্ন প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক, গত ক্লাসে এগুলো আমরা আলোচনা করছি। বিভিন্ন প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আসছি। বিভিন্ন প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো এখানে যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিই তাহলে এখানে হবে এফ বাই এ ইকুয়াল টু ওয়াই ইনটু এল বাই এল। এখানে ওয়াই হলো দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখানে আমরা যদি লিখি এফ বাই এ, এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিই, একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। আমরা কেও লিখতে পারি, বি লিখতে পারি, বিভিন্ন বইয়ে বিভিন্ন লেখা থাকে। তো ধরো কে বাল্ক গুণাঙ্ক আমরা লিখলাম, আয়তন গুণাঙ্ক কে। এখানে আমরা লিখতে পারি এফ বাই এ সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার কারণে এখানে আমরা মোচড় গুণাঙ্ক বা কৃন্তন গুণাঙ্ক বা আকার গুণাঙ্ক থিটা লিখতে পারি। আর এটা হলো আকার বিকৃতি এন থিটা। থিটার পরিবর্তে আমরা এটাও লিখতে পারি, আমরা একটু আগে লিখছিলাম ইকুয়াল টু এন এক্স বাই ডি। এক্স বলতে যতটুকু তার প্রসারণ বিচ্যুত হয়েছে যতটুকু, আর দুই প্রান্তের মধ্যে দূরত্বটা হলো ডি,
এভাবে লিখতে পারি। এই সূত্রগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। এখান থেকে ওয়াই বের করে নিতে পারি। অর্থাৎ এই সূত্রটাই একই সূত্র, একটা সূত্র আমরা দেখি এইভাবে লেখা যায়, এফ বাই এ ইকুয়াল টু ওয়াই এল বাই এল। এখান থেকে আমরা যদি ওয়াইটা বের করে নিই তাহলে এইভাবে লিখতে পারি এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। আবার এটাকে এইভাবে লেখা যায় এম জি এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল। পাই আর স্কোয়ার যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে, তার ক্ষেত্রফলটা যদি পাই আর স্কোয়ার হয় তাহলে এইভাবে লিখতে পারি, অথবা ক্ষেত্রফল ডাইরেক্ট দেওয়া থাকবে। এম হলো ভর, বল এবং ভর এবং ত্বরণের গুণফলকে বল বলা যায় কোনো তারের মধ্যে যে ভর চাপাই। তাহলে এভাবে আমরা এই সূত্রগুলোও লিখতে পারি সুন্দর করে। তো ডিয়ার স্টুডেন্ট, এগুলা গত ক্লাসে আমরা সুন্দর করে আলোচনা করছি, আজকে এগুলো আমরা রিভিউ করলাম। এরপরেও আমরা আরেকটা জিনিস আলোচনা করছি, স্থিতিস্থাপক বিভব শক্তি সম্পর্কে আলোচনা করছি গতদিন। স্থিতিস্থাপক বিভব শক্তিটা কি ছিল, যে কোনো একটা স্থিতিস্থাপক বস্তুর মধ্যে যদি আমরা এটাকে সম্প্রসারিত করি বা সংকুচিত করি, এটা স্প্রিংও হতে পারে, বা যে কোনো বস্তুতেও এটাকে যদি বল প্রয়োগ করে এটাকে প্রসারিত করা হয়, এল দৈর্ঘ্যের একটা বস্তু, এটাকে বল প্রয়োগ করে আমরা এটাকে স্মল এল পরিমাণ প্রসারিত করে ফেলেছি, তাহলে এর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে বা এই সঞ্চিত প্রসারিত করার জন্য যে কাজ, এই কাজটাই শক্তি হিসেবে সঞ্চিত থাকে। এই কাজ ডাব্লিউ ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল, এভাবে লেখা যায়। অথবা এখানে আমরা ওই সূত্রটা থেকে আমরা যদি ওয়াই ইকুয়াল টু এফ এল এখান থেকে যদি নিয়ে আসি, ডাব্লিউ ইকুয়াল টু এটাও লেখা যায় হাফ ইন্টু এফ ইন্টু এল, অর্থাৎ বল এবং যতটুকু প্রসারণ হয়েছে, যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, এই এফ এর মানটা কিন্তু ওয়াই এ এল ডিভাইডেড বাই এল, আর একটা এল আলাদা করা হয়েছে। আর যদি এখানে একক আয়তনে, এই যে মোট শক্তিটা হলো এই পর্যন্ত, যদি একক আয়তনে শক্তি সঞ্চিত করতে চাই তাহলে এইভাবে লিখছিলাম আমরা, মোট আয়তন যদি জানা থাকে তাহলে মোট আয়তন দিয়ে ভাগ করে দিতে পারি, আর এই আয়তনের মানটা যদি এখানে এই মানটা বসিয়ে দিই তাহলে এটা আসবে হাফ ইন্টু এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এটাকে এভাবে লেখা যায় হাফ ইন্টু পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। যদি এটা আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে না করে আয়তনের ক্ষেত্রে করতাম তাহলে এখানে এটা এইভাবে লেখা যেত হাফ ইন্টু আয়তন পীড়ন, আর এখানে লিখতাম আয়তন বিকৃতি। মোচরের ক্ষেত্রে যদি আমরা লিখতাম আকারের ক্ষেত্রে, তাহলে আয়তন আকার পীড়ন আকার বিকৃতি, এভাবে আমরা লিখতাম। তো ডিয়ার স্টুডেন্ট, এই জিনিসগুলো গত ক্লাসে আলোচনা হয়ে গেছে। এছাড়াও আমরা কিছু সংজ্ঞা এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই, তারপরে বিকৃতির কেন একক নেই, বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশ্নগুলো পড়ছি, অসহগ ভার কি, এই জিনিসগুলো তোমরা ইম্পর্টেন্ট আছে, সব করে নিবা। আজকে আমরা নতুন করে একটা টপিকস আলোচনা করব, সেটা হলো পয়সনের অনুপাত সম্পর্কে। এটা খুবই সহজ টপিক, পয়সনের অনুপাত। চন্দ্রবিন্দু দেওয়া যায়, ইংলিশে লেখা যায় পয়সনের অনুপাত। এটা কিছুই না, একটা সিম্পল, কতদিনের সময়ের কারণে, এটা তাড়াহুড়ার কারণে এটা বলা হয়নি, তারপরে আজকে আমরা এটা আবার বলতেছি। পয়সনের অনুপাত হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটাই হলো পয়সনের অনুপাত। অর্থাৎ পয়সনের অনুপাতকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। এই সিগমা সমান সমান লেখা হয় স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি, অবশ্যই পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি। অনেকে যদি এভাবে লেখা হয় দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতি, তাহলে কিন্তু হবে না, আমাদেরকে লিখতে হবে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। এই পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব, এই ধ্রুব সংখ্যাটা হলো সিগমা, এটার নামে এটাকে পয়সনের অনুপাত বলা হচ্ছে। জিনিসটা এরকম যে আমরা যদি মনে করো এটা একটা এল দৈর্ঘ্যের একটা বস্তু, এই এল দৈর্ঘ্যের বস্তুটাকে আমরা যদি দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করি তাহলে ধরো এতটুকু তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেল।
এখন এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হওয়াতে এই বস্তুটা হয়তো তার একটু দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি হলো তার পার্শ্বটা কিছু পরিবর্তন হলো, অর্থাৎ এটা যত লম্বা হয়েছে সেইভাবে এটা একটু চিকনও হয়ে গেছে, তার ব্যাসার্ধটা কমে গেছে, ব্যাসটা কমে গেছে। তা ধরে নিলাম আগের যে ব্যাসটা ছিল সেটা যদি আর হয়, আর যেটা পরিবর্তন ব্যাস হয়, পরিবর্তিত ব্যাস না, যতটুকু পরিবর্তন হলো সেই ব্যাসটাকে যদি আমরা স্মল আর বলি, তাহলে পার্শ্ব বিকৃতিটা এভাবে লিখতে পারি স্মল আর বাই ক্যাপিটাল আর। আর দৈর্ঘ্য বিকৃতিটাকে আমরা এভাবে লিখতে পারি স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে আমরা এটা লিখতে পারি পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি। পার্শ্ব বিকৃতি কি, যে আগের যে ব্যাস বা ব্যাসার্ধ ছিল সেটা হলো আর, আর কতটুকু পরিবর্তিত হলো অর্থাৎ কমে গেল, নতুন ব্যাসার্ধটা পরিবর্তিত হলো স্মল আর। আর আগের যে দৈর্ঘ্য ছিল সেটা হলো এল, আর এখন কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল, নতুন দৈর্ঘ্য না, যেটুকু বৃদ্ধি পেলো এটা হলো দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এই পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি অনুপাত, এটাকে আমরা পয়সনের অনুপাত বলতেছি। তো পয়সনের অনুপাত আশা করি বোঝা গেল, কিছুই না, পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতি অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এটাই হলো পয়সনের অনুপাত। তো বিকৃতির কোনো একক নেই, এটারও একক নেই, এটার একক নেই, আবার একই জাতীয় রাশির অনুপাত, এই জন্য পয়সনের অনুপাতেরও কোনো একক নেই। আমরা এটা বুঝলাম। এখন এটাকে আরো সুন্দর করে লিখতে পারে, কেউ যদি ব্যাসার্ধ না দিয়ে ব্যাস দিয়েও লিখতে পারে, এখানে স্মল ডি, এটা ক্যাপিটাল ডি, এটাও লেখা যেতে পারে। অর্থাৎ পার্শ্ব বিকৃতি হতে হবে উপরে আর নিচে হতে হবে দৈর্ঘ্য বিকৃতি, এই অনুপাতটাই হলো পয়সনের অনুপাত। আচ্ছা, এখন পয়সনের অনুপাতে আমরা একটা জিনিস খেয়াল করি, এটা যতই যে হারে লম্বা হচ্ছে, এটা এই দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে, এই স্মল এলটা হলো বাড়লো, যার কারণে এটা কমলো। এটাকে যদি বাড়ে তাহলে এটাকে আমরা প্লাস লিখতেছি, আর এটা যদি কমতেছে মাইনাস লিখতেছি। এই জন্য সিগমার পরে এখানে আমরা পয়সনের অনুপাতে মাইনাস লিখতে পারি, মাইনাস আর বাই আর ডিভাইডেড বাই ডিভাইডেড বাই, কারণ প্লাস মাইনাস দিয়ে গুণ করলে শেষে আমার মাইনাসই হচ্ছে। অর্থাৎ এই প্লাসটা হলো যে কত বৃদ্ধি পেল দৈর্ঘ্যটা, আর এই আরটা যেহেতু হ্রাস পেল, এই জন্য কতটুকু হ্রাস পেল, মাইনাস আর। এই জন্য পয়সনের অনুপাতটাকে এভাবে লেখা যায়। তো পয়সনের অনুপাতের মান কত হবে আমরা হিসাব করে দেখা গেছে তাত্ত্বিক ভাবে, যে পয়সনের অনুপাতের মান হলো -1 থেকে +0.5 পর্যন্ত। অর্থাৎ পয়সনের অনুপাতের সীমানা -1 থেকে বড় সিগমার মানটা, যেটা হলো পয়সনের অনুপাত, এবং 0.50 এটার থেকে ছোট, এটা হলো পয়সনের। যত পদার্থ আছে এই পদার্থগুলো পয়সনের অনুপাত, তাত্ত্বিকভাবে এই মানটা পাওয়া যায়। সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাতটা থাকে, তরল বা পয়সনের অনুপাত কোনো স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, এটা একটা অনুপাত মাত্র, এবং এটা কঠিন পদার্থের একটা বৈশিষ্ট্য হয়, এটা তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত থাকে না। আচ্ছা, পয়সনের অনুপাতটার মানটা যে এটা আসলো, এটার জন্য আমরা এই সীমান্তিক মানটা আসার একটা প্রমাণও আছে, আমরা একটু দেখতে পারি। বাস্তবে কিন্তু পয়সনের অনুপাত আমরা যে সমস্ত ব্যবহার করি, পয়সনের অনুপাত বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে 0.25 থেকে 0.50 এর মধ্যে হয়, সাধারণত যে সমস্ত পদার্থ ব্যবহার করা হয় এর মধ্যেই পয়সনের অনুপাতটা থাকে। আর পয়সনের অনুপাত তাত্ত্বিকভাবে মাইনাস মান পর্যন্ত আসে। আচ্ছা, এই পয়সনের অনুপাত যদি বলা হয় যে তামার পয়সনের অনুপাত 0.33 বলতে কি বুঝো, তাহলে আমরা এটা উত্তর দেব যে তামার পয়সনের অনুপাত 0.33 বলতে কি বোঝায় যে তামার একটি তামার তারের দৈর্ঘ্য বরাবর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে এর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত হবে 0.33। এটাই বোঝায় যে তামার পয়সনের অনুপাত বলতে 0.33 বোঝায়। তো আশা করি এই উত্তরগুলো তোমরা দিতে পারবা, খুবই সহজ একটা টপিক। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি যেটা সিলেবাসের মধ্যে নাই, তারপরও আমাদের এটা জানা থাকা ভালো, কিছু গাণিতিক সমস্যার ক্ষেত্রে কাজে লাগে, যে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক y ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারি y ইকুয়াল টু, আমরা লিখতে পারি যদি পয়সা স্থিতিস্থাপক
আকার গুণাঙ্ক এবং মোচড় গুণাঙ্কের সাথে এটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা আমরা এখান থেকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু 2 ইটা ইন্টু 1 প্লাস সিগমা। স্থিতিস্থাপক গুণাঙ্ক, মোচড় গুণাঙ্ক, পয়সনের অনুপাত, এর মধ্যে এটা সম্পর্ক। এটা ভালো করে মনে রাখো, এটা হলো y হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়াং এর গুণাঙ্ক, এটা হলো আকার গুণাঙ্ক, আর এটা হলো পয়সনের অনুপাত। এখান থেকে আমরা যদি এটা লিখি যে 1 প্লাস সিগমা, খুব সংক্ষেপে লিখতেছি, এটা এইভাবে লেখা যায় y ডিভাইডেড বাই 2 এখান থেকে আমরা এটা লিখতে পারি, যেহেতু y স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাও হলো মোচড় গুণাঙ্ক, গুণাঙ্কের মানগুলো সবসময় ধনাত্মক হয়, তাহলে এটা দিয়ে ভাগ করলে এখানে একটা ধনাত্মক মান পাওয়া যাবে। যদি ধনাত্মক মান পাওয়া যায় তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অবশ্যই ইজ গ্রেটার দেন 0। এখান থেকে আমরা এই সিগমা ইকুয়াল টু লিখতে পারি সিগমা ইজ গ্রেটার দেন -1। এটা যদি এইভাবে চেঞ্জ করে নেওয়া। আরেকটা সমীকরণ আমরা জানি, স্থিতিস্থাপক গুণাঙ্ক y ইকুয়াল টু লেখা যায় 3 বাল্ক ধ্রুবক k ইনটু 1 মাইনাস 2 সিগমা। এটা হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা হলো তোমার আয়তন গুণাঙ্ক, এটা হলো পয়সনের অনুপাত, এর মধ্যে সম্পর্ক। এইটা সূত্র দিয়েও আমরা অঙ্ক করতে পারবো, বিভিন্ন অঙ্ক থাকে। তাহলে এখান থেকেও আমরা এটা নিয়ে আসতে পারি যে 1 মাইনাস 2 সিগমা ইকুয়াল টু লেখা যায় y ডিভাইডেড বাই 3 বাল্ক ধ্রুবক। এখান থেকে আমরা এই জিনিসটাও যেহেতু ধ্রুবক, এটাও ধ্রুবক, আর এটা পজিটিভ মান ভাগ দিলে একটা পজিটিভ মান আসবে, তাহলে আমরা এটা লিখতে পারি 1 মাইনাস 2 সিগমা ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এটা ধনাত্মক মান, 0 থেকে বড়। তাহলে এখান থেকে আমরা এক্সচেঞ্জ করলে এভাবে লিখতে পারি যে সিগমা ইজ লেস দেন, ক্যালকুলেশন করলে সিগমা ইজ লেস দেন হাফ প্লাস হাফ, যেহেতু এটা বড় মাইনাস উল্টে যাবে তাহলে হাফ। তাহলে এখান থেকে আমরা এই মানটা, সিগমার মানটা এভাবে লিখতে পারি, সিগমা হাফের থেকে ছোট আর সিগমা -1 এর থেকে বড়। এখান থেকে এই মানটা আসছে। আশা করি পয়সনের অনুপাত সম্পর্কে এই আলোচনাটা তোমরা বুঝতে পারছো। এই সূত্রগুলো তোমাদের গাণিতিক সমস্যার সমাধানের জন্য কাজে লাগবে, সৃজনশীল প্রশ্নে। তো এটাও একটা আমরা শিখলাম। আর পয়সনের অনুপাত নতুন করে আমরা এটা শিখলাম পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি। এটাকে ডি, এটা ক্যাপিটাল ডি, ব্যাস ব্যাসার্ধ যেটা দিয়ে প্রকাশ করা যায়। তোমরা এখন বড় ক্লাসে উঠছো, সব বুঝতে পারবা। আশা করি এ পর্যন্ত বোঝা গেল। এখন আমরা গাণিতিক সমস্যা সমাধান এবং সৃজনশীল প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। স্টুডেন্ট একটু মনোযোগ দিয়ে শোন। স্টুডেন্ট, আমরা এই গাণিতিক সূত্রগুলা দেখে নিই। এগুলা পরিচয় আমরা জানি। দৈর্ঘ্য বিকৃতি আমরা জানি, ছোট স্মল এল হলো পরিবর্তিত দৈর্ঘ্য, এটা হলো আদি দৈর্ঘ্য। পরিবর্তিত আয়তন, আদি আয়তন। এটা হলো আকার বিকৃতি থেটা, অথবা সরণ এবং দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব। ইয়াং এর গুণাঙ্ক y ইকুয়াল টু, এটা হলো প্রযুক্ত বল, এটা হলো আদি দৈর্ঘ্য, এটা হলো আদি ক্ষেত্রফল, এটা হলো পরিবর্তিত দৈর্ঘ্য। আর ভর চাপানো যদি হয় তাহলে সেখানে এম, জি আর এল। আর এখানে আরেকটা যদি আমরা দেখছি সংনম্যতা, যেটা আলোচনা করা হয়েছে গত ক্লাসে, এটাকে বিটা যদি প্রকাশ করি, বিটা হলো 1/k, অর্থাৎ সংনম্যতা মানে কম্পারেসিবিলিটি, অসংনম্যতার বিপরীত রাশি। আয়তন গুণাঙ্কটাকে বলা হয় অসংনম্যতা, আর এটার বিপরীত হলো সংনম্যতা, একক উল্টা হবে। আর এখানে আমরা দেখি স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে সঞ্চিত শক্তি অথবা স্থিতিস্থাপক প্রসারণে যে কাজ হয় সেটা হলো হাফ ইন্টু ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার। স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা হলো ক্ষেত্রফল, পরিবর্তিত দৈর্ঘ্য, অথবা প্রযুক্ত বল ইন্টু সরণ, সামনে হাফ থাকবে। আর এটা হলো একক আয়তনে সঞ্চিত শক্তি, ইউ হলো একক আয়তনে সঞ্চিত শক্তি, হাফ ইন্টু এফ বাই এ ইন্টু স্মল এল বাই পীড়ন ইন্টু বিকৃতি, এভাবে লেখা যায়। তো যাই হোক, আমরা এই সূত্রগুলা এখন ব্যবহার করব সৃজনশীল এবং গাণিতিক সূত্রের মধ্যে। আমরা এখন দেখি যে এই সূত্রগুলা কিভাবে ব্যবহার করা যায়। আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করতে পারি। তোমরা এই অঙ্কটা
লিখতে পারো। আর কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করার জন্য এই সূত্রগুলো অবশ্যই আমাদের ভালো করে জানা থাকতে হবে। আমরা এখন এই সূত্রগুলো একটু প্র্যাকটিস দেখি। স্টুডেন্ট, একটা প্রশ্ন দেখো যে এখানে দেখা হচ্ছে 2 মিটার দৈর্ঘ্যের একটি তার, যার 20 কেজি ভরে একটি বস্তু ঝোলানো আছে। তারের ক্ষেত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 × 10⁻⁶ মিটার স্কয়ার। এতে তারটি যদি এল স্মল এল = 1 × 10⁻³ মিটার বৃদ্ধি পায়, তাহলে জানতে হচ্ছে তারের দৈর্ঘ্য পীড়ন কত, তারের বিকৃতি কত, ইয়াং এর গুণাঙ্কের মান কত, তারটি দৈর্ঘ্য বৃদ্ধিতে কত কাজ হবে বা সঞ্চিত শক্তির মান কত, এবং একক আয়তনে সঞ্চিত শক্তির মান কত। তোমরা এটা একটু বের করার চেষ্টা করো। আমি এটা করে দিচ্ছি, তারপরে তোমরা না দেখে করবো। এটা দেখার পরে পোস্ট করে দিয়ে তোমরা একটু সমাধান করার চেষ্টা করো। তোমরা যদি এই অঙ্কটা সমাধান করো তাহলে অবশ্যই দৈর্ঘ্য পীড়নের সূত্র লিখবে F/A। এখানে m এর মান বসাবো, g এর মান সহ, ক্ষেত্রফলের মান সহ, রেজাল্ট আসবে এটা নিউটন পার মিটার স্কয়ার একক। আর দৈর্ঘ্য বিকৃতির মান কত আসবে, স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে এটা আসবে 0.5 × 10⁻³ এটার কোনো একক থাকবে না। আচ্ছা, তোমার ইয়াং এর গুণাঙ্কের মান কত আসবে, mgl / al, m এর মান 20 কেজি 9.8, এখানে বসাবা 2 মিটার, এখানে ক্ষেত্রফলের মান 1 × 10⁻⁶, এল এর মান বসাবা 1 × 10⁻³ মান বসালে এটা আসবে একক কি হবে, নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, সঞ্চিত শক্তির কাজ, এই সূত্রটা বসালে হবে, এটা অবশ্যই এখানে বসালে mg বসাবা, এল বসাবা, এটাও রেজাল্ট আসবে 0.098, অথবা এটা দিয়েও বসাও, যদি y এর মানটা এখান থেকে এনে বসে মানটা বসাও তো একই মান আসবে। এটা দিয়ে করা সহজ। আর একক আয়তনে সঞ্চিত শক্তির মান তোমরা এইভাবে করবা যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। মান যদি বসায় দাও, এফ এর মান mg, এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, সব মান বসালে এটা আসবে। আশা করি তোমরা এইভাবে এই অঙ্কটা করতে পারো। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি, এই জাতীয় একটু সৃজনশীল টাইপের অঙ্কটা দেখি আমরা। দেখো, স্টুডেন্ট দেখো, একটা সৃজনশীলের প্রশ্নের মতো সমান দৈর্ঘ্যের এ বি ও সি তিনটি তারে সমান পীড়ন 5 × 10⁻12 নিউটন পার মিটার স্কয়ার প্রয়োগে এদের দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে 5%, 2% এবং 1% হয়। তাহলে গ নম্বর প্রশ্নে বলা হলো যে বি এর দৈর্ঘ্য বিকৃতি কত। ঘ নম্বরে প্রশ্ন করা হলো তার তিনটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। তো আশা করি তোমরা এই প্রশ্নটা পারবা। নিজে নিজে প্রথমে ট্রাই করো, না হলে আমি এখানে করে দিচ্ছি, তোমরা দেখবে। তো বি এর দৈর্ঘ্য বিকৃতি যদি বের করতে চাও, তাহলে আমরা দৈর্ঘ্য বিকৃতি জানি, দৈর্ঘ্য বিকৃতি স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে স্মল এল এর মান কত, স্মল এল বলতে যে বি এর দৈর্ঘ্য বিকৃতি হতে 2%, তাহলে এটা হবে এল এর 2%, 2% মানে 2 ডিভাইডেড বাই 100, আর এটা হলো এল। তাহলে এল এল যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে বি এর এটা হবে কত, 2 ডিভাইডেড বাই 100 1/50। তাহলে বি এর দৈর্ঘ্য বিকৃতি অ্যান্সার এটা আমরা পাবো। যারা নিজে নিজে পারবা তারা এখানে দেখবা না, তারা থেকে করবা, না হলে পরে মিলাই নিবা। তার তিনটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, এটা কিভাবে বের করবা। তাহলে আমরা জানি যে গত ক্লাসে আলোচনা হয়েছে, যে তারের ইয়াং এর গুণাঙ্কের মান বেশি সেই তারটি বেশি স্থিতিস্থাপক। তাহলে প্রথমে তোমরা গাণিতিকভাবে যদি বিশ্লেষণ করতে বলে, তাহলে প্রথমে ওয়াই এ বাই করবা। ওয়াই এ কিভাবে বের করবা, ওয়াই এ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এল। এই এল এর মান এখানে 5% আসছে, আর এফ বাই এ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এফ বাই এর মানটা কি একই আসছে। এভাবে ওয়াই বি বের করবো এবং ওয়াই সি বের করবো। তাহলে যে যার স্থিতিস্থাপক গুণাঙ্কের মানটা বেশি হবে সে বেশি স্থিতিস্থাপক, যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে পীড়নের মান সমান। তাহলে যার বৃদ্ধিটা বেশি হচ্ছে পীড়ন দিয়ে, তাহলে বোঝা যাচ্ছে সে কি হচ্ছে, তার স্থিতিস্থাপকতা কম। তাহলে আমরা এখানে মান বের করেও সিদ্ধান্ত নিতে পারবো। এই জিনিসটাকে এভাবে সাজিয়ে লেখা যায়, এফ বাই এ মানে পীড়ন যদি মান আছে, তাহলে এই এলটাকে নিচে লেখা যায়, এলটাকে নিচে নিয়ে আসলাম। তাহলে এইটুকুর মান সব প্রত্যেকটার ক্ষেত্রে বাই করবা,
এই মানটা সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট, ভাগ করলে যে মানটা সবার বেশি হবে সে বেশি স্থিতিস্থাপক। আশা করি তোমরা এটা পারবা, নিজে নিজে চেষ্টা করবা। তারপরে আমি বলে দিচ্ছি যে এইটার মধ্যে তোমরা অবশ্যই জানো এখানে ওয়াইসির মানটা বেশি আসবে, তারপরে বি, তারপরে যেহেতু বৃদ্ধি অনুযায়ী বোঝা যাচ্ছে, তাহলে কিন্তু আমরা গাণিতিকভাবে বের করবো। এই জাতীয় প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে ফেলবা। এই জাতীয় আরো অনেক প্রশ্ন আছে, তোমরা তোমাদের অনেকে ইসাহাক স্যারের বই আছে, ইসাহাক স্যারের বইয়ে তোমরা সৃজনশীল প্রশ্ন 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বরটা প্র্যাকটিস করবা। যার বই নাই তাছাড়া বা বই আছে তারা বোর্ডের কিছু অঙ্ক প্র্যাকটিস করতে পারো, যেমন ঢাকা বোর্ড 2019 সালের, চট্টগ্রাম বোর্ড 2019 সালের, বরিশাল বোর্ড 2019 সালের, সিলেট বোর্ড 2019 সালের, দিনাজপুর বোর্ড 19 সালের, এবং ঢাকা চট্টগ্রাম ঢাকা যশোর সম্মিলিত যে 2018 সালের বোর্ড আছে, এই বোর্ডগুলো তোমরা প্র্যাকটিস করলে এই স্থিতিস্থাপক অংশের যে সৃজনশীলগুলো আছে সবগুলোই করে ফেলতে পারবা। ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই আমি যেগুলো বললাম এগুলো তোমরা প্র্যাকটিস করবা। আমি একটু তারপর ইসাহাক স্যারের আবার বলতেছি, ইসাহাক স্যারের 5, 6, 7, 8 সৃজনশীল প্রশ্ন, আর ঢাকা বোর্ড 19, ঢাকা, চিটাগাং, বরিশাল, লিখে দিই, ঢাকা, চিটাগাং, বরিশাল, তারপরে তোমার সিলেট 19 সালের এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবো। আর সম্মিলিত বোর্ড 18, সম্মিলিত ঢাকা এবং যশোর বোর্ড মিলে যে 2018 সালে আসছিল প্রশ্নটা, এই প্রশ্নটাও সমাধান করতে পারো। আশা করি এইগুলো প্রশ্ন সমাধান করলে এই স্থিতিস্থাপকতা জাতীয় সব প্রশ্ন সমাধান করতে পারবে। এছাড়া বইয়ের শেষে যে সৃজনশীল গুলো আছে এগুলো পড়বা। এবং আমরা এখানে একটা এই চিটাগাং বোর্ড 2019 এটা আমরা প্র্যাকটিস করতে পারি। তোমাদের যাদের যাদের বই আছে এই মুহূর্তে তারা বইয়ের মধ্যে এই প্রশ্নটা বের করো, প্রশ্নটা লিখতে সময় লাগতেছে, আমরা ওইটা সমাধান করে আজকে ক্লাস শেষ করবো। ওকে, দেখো চিটাগাং বোর্ডের প্রশ্নটা কি বলছে। বলছে যে রাফি পদার্থবিজ্ঞান একটি পরীক্ষাগারে একটি তার ইস্পাতের তৈরি কিনা যাচাই করছিল। এজন্য সে 2 মিটার দীর্ঘ, অর্থাৎ এমন একটা তার নিল যার দৈর্ঘ্য হলো 2 মিটার। আচ্ছা, আমরা এটা একটু মুছে লিখতে পারি যে রাফি একটা তার নিয়েছে, যে তারের দৈর্ঘ্য হলো 2 মিটার, এল ইকুয়াল টু 2 মিটার। তারপরে বলছে 2 মিটার দৈর্ঘ্য একটি তার নিয়েছে, আর এই তারটা ইস্পাত কিনা সে যাচাই করার চেষ্টা করতেছে, এবং এর 1.12 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তার নিল। আচ্ছা, এই তারটা ব্যাস যেটা বি, আচ্ছা ব্যাসটা হলো 1.12 মিলিমিটার, যেটা আমরা এভাবে লিখতে পারি 1.12 ইন্টু 10⁻⁻, মিলিমিটারকে যদি আমরা মিটার করি -3 মিটার, যেটা ব্যাস। তারটিতে এত শক্তি বিভক্তি ডাব্লুর মান দেওয়া আছে 25 জুল। কত হলো তারটির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বৃদ্ধি পায়, ছোট এল হলো 3 ইন্টু 10⁻⁻2 মিটার, সেন্টিমিটার যেহেতু, এবং ব্যাস এত হ্রাস পায়। স্মল ডিটা এখানে লেখা আছে, স্মল ডিটা 5 ইন্টু 10⁻⁻3, যদি আমরা -6 করে দিই তাহলে মিটার লিখে দিলাম একেবারে। আর ওয়াই যে অরিজিনাল ইস্পাতের স্থিতিস্থাপকতা ওয়াই প্রাইম, এটা দেওয়া আছে 2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, এখন প্রশ্ন করছে কি, 1 নম্বরে গ নম্বরের প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকে তারটি পয়সন অনুপাত নির্ণয় করা। আমরা পয়সন অনুপাত বের করতে শিখছি এভাবে, পয়সন অনুপাত সমান সমান সিগমা ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ডি, আর এখানে আমরা লিখতে পারি এল ডিভাইডেড বাই এল। তাহলে এই স্মল ডি এর মান এখানে বসাই দেব, ক্যাপিটাল ডি এর মান এখানে বসাই দেব, স্মল এল এর মান বসাই দেব, ক্যাপিটাল এল এর মান বসাই দেব, বসাই দিয়ে আমরা একটা মান বের করব। সেই মানটাই হলো আমাদের ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তা তোমরা ট্রাই করো।
ওকে, দেখো তাহলে এখানে এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে এখানে মান আসবে 0.3। আচ্ছা, এখানে 0.3 পরে আমরা যদি কোনো একক লিখবো না, কারণ পয়সর অনুপাতের কোনো একক নেই, এই জিনিসটা বোঝা গেল। আচ্ছা, এখন ঘ নম্বরটা তোমরা নিজে নিজে ট্রাই করো, আমি করে দিচ্ছি। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে রাফি যে তারটা পরীক্ষা করতেছিল সেই তারটা অরিজিনাল কি ইস্পাতের কি? হ্যাঁ, ইস্পাতের অর্থাৎ যার দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার অরিজিনাল যে মানটা ওয়াই প্রাইম। এখন আমরা এই মানগুলো ব্যবহার করে ওয়াই বের করব। ওয়াই এর মানটা যদি এই মানটা সমান হয় তাহলে আমরা বলবো সেটা প্রকৃতপক্ষে ইস্পাতের, আর যদি না হয় তাহলে ইস্পাতের নয়। এই মানটা তোমরা ট্রাই করো। ওকে, দেখো তাহলে আমরা এই সূত্র আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এ এল স্কয়ার বাই এল স্কয়ার। এই সূত্রটা ব্যবহার করে আমরা ওয়াই এর মানটা বের করতে পারবো। তো এখান থেকে আমরা এটা লিখছি, ওয়াইটা বের করে নিয়ে আসছি এখান থেকে গুণ করে। আর এই মানগুলো যদি আমরা বসাই, টু ডাব্লিউর মানটা দেওয়া আছে, তারপরে এল এর মানটা দেওয়া আছে 2 মিটার, এর মান দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রে এ। আচ্ছা, এর মান দেওয়া নেই, কে সমান আমরা এভাবে বের করতে পারি, এ ইকুয়াল টু কি পাই আর স্কয়ার। এখন আর তো আমাদের জানা নেই কিন্তু ডি জানা আছে, তাহলে পাই ইন্টু ডি ডিভাইডেড বাই 2 স্কয়ার। এভাবে আমরা বের করতে পারি। ডি এর এই মানটা এখানে যদি আমরা বসাই দিই, এই যে ডি, আর এখানে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা এই এর মানটা পেয়ে যাবো। এখানে সবগুলো মান বসাই দিলে আমরা ফাইনালি এখান থেকেও যদি আমরা এই মানটা কালেক্ট করে নিয়ে আসি, ওই মানটা শেষে আমরা দেখা যাচ্ছে এই মানটা আসতেছে 1.13 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। এখন এই মানটা কি, এই মানটা সমান, এখন এই মানটা এই মানটা সমান না, তাহলে বোঝা যাচ্ছে যে যে বস্তুটা সে পরীক্ষা করতেছিল সেটা প্রকৃতপক্ষে ইস্পাতের নয়। কারণ যদি প্রকৃতপক্ষে ইস্পাত হতো তাহলে এখানে হতো 2 ইন্টু টাকা। তাহলে আমরা এইভাবে সিদ্ধান্ত নিয়ে লিখবো। এই জাতীয় অনেক ধরনের প্রশ্ন আছে, আমরা এইভাবে সিদ্ধান্ত নিয়ে সৃজনশীলগুলো প্র্যাকটিস করব। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনটি বেশি স্থিতিস্থাপক কোনটি কম স্থিতিস্থাপক, এই ক্ষেত্রে তুলনা করে অনুপাত ভাবে তুলনা করে আমরা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বইয়ের প্রশ্নগুলো করবা, বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। ঢাকা বোর্ড 2017 সালের একটা প্রশ্ন আছে, সেটাও করতে পারো, ওটাও সুন্দর প্রশ্ন। আস্তে আস্তে ট্রাই করবা, ইনশাল্লাহ এগুলো খুব সহজ মনে হবে। আর এখান থেকে প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো পারবা। তোমাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।